ঠিক 15ই জুলাই কোচবিহারের বেহাল এই প্রাইমারি স্কুলের ছবি আমরা আপনাদেরকে দেখাই, যে জাস্ট প্রাইমারি স্কুল একেবারে বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে পরিত্যক্ত এক বাড়ি। নিউজ 18 বাংলায় এই খবর সম্প্রচার হয়, আর এই খবর সম্প্রচারের পরেই প্রশাসন নড়ে চড়ে বসে। খবরের জেরে স্কুল সংস্কারের উদ্যোগে শিক্ষা দফতর। কোচবিহারে বেহাল প্রাইমারি স্কুল সংস্কারের উদ্যোগ, ব্লক পিছু 10টি স্কুল সংস্কার করা হবে। বেহাল স্কুলের খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়, আর তারপরেই নড়ে চড়ে বসে প্রশাসন। প্রতিনিধি শুভঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শুভঙ্কর, বেহাল স্কুলগুলো সংস্কারের জন্য ঠিক কি উদ্যোগ নেওয়া হলো শিক্ষা দপ্তরের তরফ থেকে? দেখো, কোচবিহার জেলার বেশ কিছু প্রাইমারি স্কুল আছে যে স্কুলগুলোর অবস্থা বেহাল। বর্ষার সময় সেগুলোর অবস্থা আরো খারাপ হয়ে পড়ে, সেখানে পঠন পাঠন করতে গিয়ে ছাত্রছাত্রীরা সমস্যা পড়ে। ফলে স্কুলগুলোতে ছাত্রছাত্রীর সংখ্যা কমছে। গত কয়েক মাসে আমরা একাধিক স্কুলের বেহাল স্কুলের খবর তুলে ধরেছিলাম। এরপরই রাজ্য শিক্ষা দপ্তরের তরফে জেলা শিক্ষা দপ্তরের চিঠি দিয়ে জানানো হয় যে কোচবিহারে যে স্কুলগুলো আছে বেহাল স্কুল, সেগুলি জরুরি ভিত্তিতে মেরামত করা হবে এবং সেই জন্য একটা তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়। ইতিমধ্যেই জেলা শিক্ষা দপ্তর সেই তালিকা তৈরির কাজ শুরু করেছে এবং যেটা জানা যাচ্ছে যে খুব শীঘ্রই সেই তালিকা রাজ্য শিক্ষা দপ্তরে পাঠানো হবে এবং সেই অনুযায়ী স্কুলগুলো সংস্কার করা হবে। বেশ, প্রথমেই নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাই। দীর্ঘদিন ধরে স্কুলের বেহাল অবস্থা ছিল। আপনাদের খবরের জেরেই আমার স্কুলটা সম্ভবত সমস্ত গ্র্যান্ট হয়ে গেছে। ইতিমধ্যে এসআই সাহেব আমাদেরকে ভিজিট করেছিলেন স্কুলে। উনি বলেছেন যে যত দ্রুত সম্ভব এই এসিআর বা রিপেয়ারিং গ্র্যান্ট আপনাদের বরাদ্দ করা হবে। বলছিলাম সব ওই বেশ কিছু প্রাইমারি স্কুল যেগুলো আর কি ওই রিপেয়ারের দরকার, এরকম তো বুঝি একটা নির্দেশ এসেছে আপনাদের কাছে আর কি তালিকা তৈরি করার কাজ চলছে। এগুলো কতগুলো স্কুল রিপেয়ারের প্রাথমিকভাবে তালিকা তৈরি হয়েছে? পার ব্লকে 10টা, মিউনিসিপ্যালিটি 10টা এরকম। আমরা ভেটিং করে জমা দিব, পাঠাবো কলকাতায়, তারপরে ওরা ডিসিশন নেবে। পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে পরীক্ষার্থী, আর তিনি বিধায়ক। বিধানসভা থেকে পরীক্ষা কেন্দ্রে বিধায়ক, বিধানসভার অধিবেশন থেকেই পরীক্ষা কেন্দ্রে মধুপর্ণা। আইটির পরীক্ষা দিতে হাবড়া গেলেন বাগদার বিধায়ক এবং বিধানসভার অধিবেশন থেকেই কিন্তু তিনি সরাসরি চলে গেলেন পরীক্ষা কেন্দ্রে। বিধায়ক গেলেন পরীক্ষা দিতে, আইটির পরীক্ষা দিতে হাবড়া গেলেন বাগদার বিধায়ক। বিধানসভা থেকে পরীক্ষা কেন্দ্রে বিধায়ক, রাজনীতির পাশাপাশি পড়াশোনা চালানোর বার্তা দিলেন বিধায়ক। শোনাবো। হাবড়ায় যেতে হবে, আমার একটা এক্সাম আছে, কম্পিউটার এক্সাম, লাস্ট এক্সাম আজকে দিতে হবে, সেখানে যাচ্ছি। এখন পড়াশোনার মধ্যেও আছি, রাজনীতিতেও আছি, দুটোকে ব্যালেন্স করে আমার চলতে হবে। সেই জন্য এক্সামটাকে ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। ফার্স্ট হাফে ছিলাম, সেকেন্ড হাফে অ্যাসেম্বলিতে থাকতে পারবো না, এক্সামটা দিয়ে পারি। এরকম তো আমি কিছু মনে হচ্ছে না কি সময় পাই না, নিজের উপরে ওটা আমার থাকে কি আমি যেটা আমার ইচ্ছুক সেটা আমি করতে চাই, আমি করছি। পড়াশোনা চালিয়ে যাবো, এখান থেকে সাইড বাই সাইড কাজ। প্রকৃতি পরিবেশ নিয়ে উদাসীন শাসক থেকে বিরোধী বিধায়করা, গাছ লাগানোয় কারোই উৎসাহ দেখা যাচ্ছে না। দেখুন। আমি চাই প্রতিবাদ হবে, রক্ত পলাশে রক্ত ঝরায়। একটা গাছ একটা জীবন। যত বেশি গাছ তত বেশি অক্সিজেন, যত বেশি সবুজ তত কম দূষণ। প্রকৃতি পরিবেশ বাঁচাতে গাছের কোনো বিকল্প নেই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চেষ্টা করছেন, তার সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য আমাদের সবাইকে একটু সচেষ্ট হতে হবে। কারণ পরিবেশটা না বাঁচলে যে মানুষ বাঁচবো না, পৃথিবীটা বাঁচবে না। এসব সবাই জানেন, কিন্তু তারপরেও রাজ্যের বিধায়করা আদৌ কি গাছ লাগানোয় উৎসাহী? প্রশ্নটা আবারও উঠছে, কারণ বন দপ্তরের উদ্যোগে সাড়া দেননি বেশিরভাগ বিধায়কই। এক্ষেত্রে তৃণমূল ও বিজেপির মধ্যে ব্যাপক মিল। বন দপ্তরের পক্ষ থেকে নিয়ম করে প্রতি বছর অরণ্য সপ্তাহ পালন করা হয়। এবছর রাজ্য জুড়ে 14 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত অরণ্য সপ্তাহ পালন করা হয়েছে। এই সময় বন দপ্তরের তরফে প্রত্যেক বিধায়ককে আবেদন করা হয় তারা যেন নিজের নিজের এলাকায় গাছ লাগান। বিধায়করা চাইলে গাছ দেবে বন দপ্তর। এই আবেদনে সাড়া দেন হাতে গোনা কয়েকজন বিধায়ক।
পর্যন্ত মানে আমার কাছে চিঠি এসেছিল 5 জন। আমি বিধায়কদের কথা বললাম, 5 জন মন্ত্রীরাও আছেন। আমি যেটা জানলাম জ্যোৎস্না মান্ডি নিয়েছেন, পুলক দা নিয়েছেন। নাম বলছি না, আমি 1 মাস পরে পুরো তথ্যটা দেবো যে কতজন গাছ লাগিয়েছে। বিজেপির কোনো এমএলএ কাছ থেকে লেটার। রাজ্য সরকারের তরফে বারবার বলার পরে আরো কয়েকজন বিধায়ক গাছ নিয়েছেন। রাজ্যে বিধায়কের সংখ্যা 294। বৃহস্পতিবার পর্যন্ত গাছ নিয়েছেন 54 জন বিধায়ক। গাছের জন্য আবেদন জানিয়েছেন আরো 14 জন বিধায়ক। গাছ নিয়েছেন একাধিক মন্ত্রী। সেই তালিকায় রয়েছেন বীরবাহা হাঁসদা, পুলক রায়, জ্যোৎস্না মান্ডি। প্রথমে তো এমএলএ হিসেবে 1000 গাছ পেয়েছি, তারপরেও আমি আমার সিসিএফ যিনি আছেন তাকে আমি বলেছি 3000 গাছ দেওয়ার জন্য। 16 সাল থেকেই একটা জিনিস করি, যেখানে যেখানে যত রাস্তা তৈরি করার জন্য গাছ কেটে দেওয়া হয় সেই রাস্তার ধারে গাছ লাগাই। একটি গাছ একটি প্রাণ, এই স্লোগান দিয়ে সবুজশ্রী প্রকল্প চালু রয়েছে রাজ্যে। এই প্রকল্পে শিশুর জন্মের পর সেই পরিবারকে দেওয়া হয় গাছ, অথচ এ রাজ্যেরই বিধায়কদের গাছ লাগানোয় অনীহা। তৃণমূল বিজেপি 2 শিবিরেই একই অবস্থা। একটা তো সমস্যা হচ্ছে, আগে আমরা 100 দিনের কাজের টাকা যারা পেতো আর কি, তাদের মাধ্যমে আমরা গাছ লাগানো কিংবা রক্ষণাবেক্ষণের একটা ব্যবস্থা করতাম, কিন্তু কেন্দ্রের সরকার 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, যার ফলে কিছুটা তো সমস্যা হচ্ছে। যেটা আমি লক্ষ্য করেছি, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, একদিন গাছ লাগাবো, একটা উৎসব পালন করব, ফটো দেব, ফেসবুকে ছাড়বো, এই প্রবণতাটা অনেক বেশি হয়ে গেছে। সেইখান থেকে বেরিয়ে আসার জন্য আহ্বান করবো গাছ লাগানো। কেন্দ্র সরকার তারা কাজ করেছে, টাকা দেয়নি। ওরা থাকলে খুবই ভালো হতো, জব কার্ডের কাজ পেলে গরিব মানুষ এই গাছগুলোও বাঁচত। প্রথম বছর 1 বছর গাছ দিয়েছিল 1000, তারপর আজ পর্যন্ত গাছ পাই নাই। বারে গাছের জন্য বলেছি, এর আগে যে মন্ত্রী জেলে আছে তাকেও বলেছি, হ্যাঁ, কিন্তু গাছ তো দেয় না। বিরোধীদেরকে বঞ্চিত করবো সে গাছের ক্ষেত্রেও। আমাদের গণমন্ত্রী বললেন যে বিধায়করা গাছ দেবেন, আমাদের কাছে বলবেন, তখন তাদের গাছ দেওয়া হবে। এই জিনিসটা কোনোদিন ছিল। গাছ দেওয়ার ক্ষেত্রে চাইতে হবে মাননীয় মন্ত্রীর কাছে। উনি বলে দিন যে যারা বিরোধী আছে তাদেরকে আমরা কোনো কিছু দেবো না, গাছ ফাছ দেবো না। লোকসভা ভোটে মনোনয়নের সময় গাছ লাগানোর অঙ্গীকার করেছিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। বলেছিলেন তার নামে যতগুলি ভোট পড়বে ততগুলো গাছ লাগাবেন ঘাটাল এলাকায়। পরে ভোটে জিতে সাংসদ হওয়ার পরে গাছও লাগান, কিন্তু বিধানসভার বিধায়কদের যেন গাছ লাগানোয় অনীহা। আমি চাই গাছ কাটা হলে শোক সভা হবে বিধানসভায়, আমি চাই প্রতিবাদ হবে রক্ত। নিউজ 18 বাংলা। আমি আগে যেহেতু সিদ্ধান্তটা নিয়েছিলাম যে যাবো বলে জানিয়েছিলাম, কিন্তু এদের যে আচরণ, তারপরে আমাদের স্পিচ পাঠাতে বলেছিল 7 দিন আগে, রিটেন স্পিচ, তারপরে বাজেট হয়েছে। বাজেটেও যেভাবে বাংলা সহ অপোজিশন স্টেটগুলোকে টোটাল বঞ্চনা করা হয়েছে, বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা, এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না। এবং তারপর থেকেও যে অ্যাটিটিউড ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি, এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত, একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেড, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেড, পলিটিক্যাল ব্লকেড, এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা, এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ইজ ইন প্রসেস, হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল, and now from different sources different party member is giving different type of statement to divide Bihar, to divide Jharkhand, to divide Assam, to divide Bengal. We strongly condemn this attitude. Divide Bengal, to divide Bengal means divide our country India. We don't support this. সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশনে টু রেকর্ড our voice, আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসবো। সুতরাং চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা,
এবং আমি যতদূর জানি হেমন্ত যাচ্ছে ওর স্টেটের হয়ে কথা বলবে। সুতরাং আমরা অন বিহাফ অফ আস উইল স্পিক ফর এভরিবডি। থ্যাংক ইউ, দেখা হবে। হিন্দি আমার কোনো প্রেস আছে, বলে দেবো আবার।